আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জগতে একটা গুরুত্বপূর্ণ শাখা কিন্তু হচ্ছে জেনারেল সার্জারি। অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, গলস্টোন, থাইরয়েড এবং ব্রেস্টের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সার্জারি করা হয়ে থাকে। আজ আমরা আলোচনা করার চেষ্টা করব সার্জারির বিভিন্ন দিক, আধুনিক পদ্ধতি এবং ভবিষ্যতে আসলে এই সার্জারির জগৎটাকে কতটুকু উন্নত করা যেতে পারে সেগুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানের সার্জারির রোগীদের করণীয়। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এমিরেটস হসপিটাল নিবেদিত এখন টিভি রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর জাকির হোসেন মিশু, কনসালটেন্ট ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড জেনারেল সার্জারি এম.এ. রশিদ হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। এখন তো রমজান মাস চলছে, আমরা তো কম বেশি সবাই জানি যে রমজানে কিন্তু আমাদের জীবনযাত্রার বিশাল একটা পরিবর্তন হয়, আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়, আমরা যারা কাজ করছি আমাদের কর্মঘণ্টা কিছুটা কমে যায়, আমাদের ঘুমের প্যাটার্ন পরিবর্তন হয়, সব কিছু মিলে দেখা যায় যে আমাদের রেগুলার যে লাইফ সেই লাইফের সাথে কিন্তু রমজানের মাসটা একটু ভিন্ন হয়ে থাকে। আপনি একজন জেনারেল সার্জন হিসেবে আপনার কাছে জানতে চাই, রমজানে সাধারণত আসলে কোন ধরনের সার্জারিগুলো সব থেকে বেশি হয়ে থাকে? তো আমার মনে হয় যে যেহেতু এটা একটা প্রত্যন্ত এরিয়া, এখানে অনেক ধরনের পেশেন্টই আমাদের কাছে আসে। তার মধ্যে যেসব পেশেন্ট আমরা খুব কমনলি ডিল করে থাকি রমজানের সময়, অনেকে আসে বিভিন্ন ধরনের পেট ব্যথার সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। তো ওনারা অনেকেই মনে করে যে পেট ব্যথা হয়তো বা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য, কিন্তু সকল পেট ব্যথাকে কিন্তু আসলে গ্যাস্ট্রিক ভেবে আমরা ভুল করে থাকি। পরবর্তীতে এটা অনেক বড় কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করে। তো ইউজুয়ালি সব পেট ব্যথায় গ্যাস্ট্রিকের সমস্যা না, এটা আমরা একজন সার্জন হিসেবে বলতে চাই সবার উদ্দেশ্যে। তো বিভিন্ন কারণে পেট ব্যথা হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে কমন যে কারণগুলোতে পেট ব্যথা হয় তার মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা অবশ্যই আছে। কিন্তু এর সাথে সাথে আরও কিছু বিষয় আছে যেটা সাধারণ পার্সনকে বা রুগী হিসাবে তাদের জানা জরুরি। যেমন পিত্তথলিতে পাথরের জন্য একই ধরনের ব্যথা হয়, যেমন কারো কারো হয়তো বা প্যানক্রিয়াটাইটিস হলে একই ধরনের ব্যথা হয়। সবার উদ্দেশ্যে বলতে চাই যে পেট ব্যথা মানেই গ্যাস্ট্রিকের সমস্যা না, এই কথাটা মাথায় রেখেই ওরা যেন অতি দ্রুত হাসপাতালে আসেন এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করেন, তাহলে আমরা অতি দ্রুত রোগটাকে নির্ণয় করতে পারবো এবং যথেষ্ট ভালো একটা স্ট্যান্ডার্ড চিকিৎসার ব্যাপারে তাদেরকে হেল্প করতে পারবো। আপনি যেহেতু পেট ব্যথার কথাই বললেন, রমজানে কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে আমাদের ফুড হ্যাবিটের কারণেই, বিশেষ করে আমরা একটু রমজানে ভাজা পোড়া, একটু ছোলা বুট বা অতিরিক্ত আমরা কিন্তু খাবার গ্রহণ করে থাকি এবং সেটার জন্যই কিন্তু দেখা যায় আমাদের গ্যাস্ট্রাইটিসের বিভিন্ন ধরনের সমস্যা হয় বা অতিরিক্ত খাবার গ্রহণের কারণে কিন্তু আমরা একটু ডিসকমফোর্ট ফিল করি, আমাদের স্টমাক খুব আপসেট থাকে। সো এই অতিরিক্ত খাবার গ্রহণ, ভাজা পোড়া তৈলাক্ত খাবার খাওয়ার কারণে যে অস্বস্তিটা হয় সেটা নিশ্চয়ই কোনো সাইন সিমটম থাকে। কিন্তু এক্ষেত্রে যারা কার্ডিয়াক পেশেন্ট অথবা আপনি যেটি বলছিলেন যে অ্যাপেন্ডিসাইটিসের কিছু পেশেন্ট রয়েছে, তো তফাৎটা আসলে কীভাবে বুঝবো যে এটা অ্যাপেন্ডিসাইটিসের জন্য ব্যথা হচ্ছে বা এটা হার্নিয়ার ব্যথা অথবা সেটা গ্যাস্ট্রাইটিসের ব্যথা? তো এক্ষেত্রে আসলে যেটা আমরা বলতে চাচ্ছি, যেহেতু রমজান মাস অন্যান্য 12টা মাস থেকে আলাদা, প্রত্যেকটা পেশেন্টেরই তাদের ডায়েট কিছু চেঞ্জ হয়, ডায়েট শিডিউলের সাথে ডায়েটের টাইমিংটাও চেঞ্জ হয়। যেহেতু রাতের বেলায় ইফতারি এবং সেহরি দুইটা খাবারই রাত্রের মধ্যে, তাই দেখা গেলো আমাদের পুরো মেটাবলিজম সিস্টেমটাই শিফট হয়ে যাচ্ছে। তাতে করে তাদের যে পাচন প্রক্রিয়া, যেটা আমরা ডাইজেশন বলি, এটাতে অনেক ধরনের আপসেট হয়। তো এটার সাথে সাথে আমাদের ডায়েটের যে শিডিউল কম থাকে, তাছাড়াও বেশিরভাগই তো ইফতারিতে দেখা তৈলাক্ত খাবারগুলোই খাচ্ছে এবং তৈলাক্ত খাবারের সাথে আমাদের কিছু রোগের খুবই সম্পর্ক রয়ে গেছে। যেমন আমরা যেতে স্পেসিফিক্যালি বলতে চাই, যেমন পিত্তথলিতে পাথর এবং পিত্তনালীতে যে পাথরের ব্যাপারটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে তৈলাক্ত খাবার খাওয়ার পরেই বোঝা যায়। তো দেখা গেল যে খাবারটা আছে অনেক বেশি তৈলাক্ত খাবার খাওয়াতে গলব্লাডারকে বেশি পরিমাণে বাইল সাপ্লাই করতে হয়, তখনই হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যায়। যাদের ওই ধরনের ডিজিজ আছে অথবা ওই ধরনের রোগের লক্ষণ আগে থেকেই আছে তারা তো বুঝতে পারে, কিন্তু যখন কেউ বুঝতে পারে না তখন তো মনে করে আমার এটা হয়তো বা পাকস্থলিতে গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু আসলে ওই সমস্যা থাকা সত্ত্বেও অন্য কোনো সমস্যা হইতে পারে, যেটা হয়তো বা আমাদের কাছে আসলে আমরা বুঝতে পারবো। তাই আমরা সবাইকে এটাই বলতে চাই যে এই রমজান মাসে সবাই যেন খুব বেশি তৈলাক্ত খাবার না খায়, তারা যেন তাদের হেলথের দিকে একটু খেয়াল রাখে এবং খাওয়ার ব্যাপারটা যেন ওভার ইটিং না হয়। আমরা এখন রমজানের বাইরেও কিছু বিষয় আপনার কাছে জানতে চাই যে সাধারণত আপনি একজন জেনারেল সার্জন হিসেবে বিভিন্ন ধরনের সার্জারি করছেন, সার্জারি করার পূর্বে আসলে রোগীদেরকে আপনারা কিভাবে প্রিপারেশন নিতে বলেন বা কিভাবে আপনারা কাউন্সিলিংটা আসলে সাধারণত করে থাকেন? আসলে এটা একটা অনেক বড় প্রসেস। তো বিভিন্ন ধরনের পেশেন্ট, বিভিন্ন ধরনের রোগ, এক একটা প্রিপারেশন এক এক রকম। তো এক কথায় যদি বলতে চাই, কিছু কমন প্রিপারেশন আছে যেটা সবাই জানা জরুরি। যেমন আমরা পেশেন্টকে কী বলি যে আপনি একটা মোটামুটি 6 থেকে 8 ঘন্টার সময় কিছু খাবেন না,
খালি পেটে থাকবেন। যদি খালি পেটে না থাকে পরবর্তীতে অপারেশনের সময় দেখা গেলো বমি হতে পারে বা অ্যাসপিরেশন হতে পারে। এটা আমরা পেশেন্টদেরকে ওইভাবে আগে থেকে কাউন্সিলিং করে বলে দিই যে আপনি অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার্স এনপিও থাকবেন বা না খেয়ে থাকবেন। ডিজিজ টু ডিজিজ ডিফারেন্ট আছে, বাট দিস ইজ দ্য কমন স্ট্যান্ডার্ড। নেক্সট আমরা ওদেরকে বলে থাকি যদি কোনো ধরনের স্পেসিফিক ডিজিজ থাকে, যেমন কার্ডিয়াক ইস্যু থাকলে, রেনাল ইস্যু থাকলে, ডায়াবেটিস থাকলে বা অন্যান্য ধরনের পার্টিকুলার কোনো ডিজিজ থাকলে সেটা আগে থেকে আমাদের কাছ থেকে এসে চিকিৎসা নিয়ে একটা লাইন আপ করতে হবে। কারণ কোমরবিডিটি থাকা অবস্থায় অপারেশন করাটা একটু বেশি ঝুঁকিপূর্ণ। তাই আমরা চাই ওটাকে সেটেল ডাউন করে একটা স্ট্যাটিক কন্ডিশনে নিয়ে এসে যদি অপারেশন করা যায় তাহলে পেশেন্টের আউটকামটা ভালো হয়। আর তাছাড়া আমাদেরকে বলে দিই যে কোনো ক্রনিক ডিজিজ থাকলে আগে থেকে যে মেডিসিনগুলো খাচ্ছে ওটাকে চালাই যেতে হবে। যেমন কারো থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, কারো ডায়াবেটিসের প্রবলেম থাকতে পারে, কারো হাইপারটেনসিভ ক্রাইসিস থাকতে পারে। ওই পেশেন্টগুলোকে কিন্তু ওই মেডিসিনগুলো বন্ধ করা যাবে না। ওরা এগুলোতে রেগুলার বেসিস যেভাবে খাচ্ছিল ওগুলো চালাই যেতে হবে, কারণ না হলে অপারেশনের সময় আমাদের এগুলো নিয়ে প্রবলেম ফেস করতে হয়। আরও কিছু কিছু পেশেন্ট আছে অনেক সময় দেখা গেলো যে অপারেশন তো হবে কিন্তু পানি খেয়ে আসছে, সে ভাত খায় নাই কিন্তু পানি খাচ্ছে। তার ধারণা যে পানি খাইলে অসুবিধা নেই, কিন্তু পানিতেও প্রবলেম আছে। তা আমরা লিকুইডের ক্ষেত্রে অ্যাটলিস্ট অ্যাবসলিউটলি 2 to 4 আওয়ার্স পার্সন টু পার্সন ডিফারেন্ট বেঁধে আমরা এনপিও রাখতে বলি। তো বেসিক প্রিপারেশন এইটাই। আর এছাড়া যেগুলো আমরা মানে প্রিপারেশন নেই সেটা হাসপাতালে আসলে প্রিপারেশন নেই, দেন তাকে আমরা সার্জারির জন্য প্লেস করি। তার মানে আমরা বলতে পারি যে ইন্ডিভিজুয়ালাইজ এবং পেশেন্ট কন্ডিশন অনুযায়ী এবং কোন ধরনের সার্জারি হবে সেই অনুযায়ী আপনারা রোগী থেকে প্রিপারেশন নিতে বলেন। কারণ পেশেন্টের যে ডিজিজ এটা তো সবার একই প্যাটার্নের না। তো আমাদের যে পেশেন্টের বড় অপারেশন হবে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টার অধিক সময়ের অপারেশন, তার প্রিপারেশনটা তো বেশি। আর যেগুলো আমাদের ছোট অপারেশন অথবা 1 ঘন্টায় হয়ে যাচ্ছে বা লেস দেন 1 আওয়ারে হয়ে যাচ্ছে, ওটার জন্য প্রিপারেশনটা একটু ডিফারেন্ট। তাই আমরা ডিজিজ অ্যান্ড ম্যান টু ম্যান আমরা এটাকে একটু স্লটিং করে নিই আগে থেকেই। আমরা সার্জারির আগে পরের প্রিপারেশন অনেক কিছুই রয়েছে, আপনি আগের প্রিপারেশনটা বলেন এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অপারেশনের সময় ঝুঁকি থাকে, সেই ঝুঁকিটা সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। মৃত্যুর আগে আমরা কথা বলছিলাম যে অপারেশনের আগে এবং পরে কী ধরনের প্রিপারেশন নিতে হয়। আপনি আগের বিষয়টা বললেন, এখন জানতে চাই যে পরের বিষয়টা। কিন্তু পরের বিষয়টা জানার আগে একটু জানবো যে অপারেশন করার ক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে কিছুটা ঝুঁকি থাকে পেশেন্টে, সেই ঝুঁকিটা কমানোর জন্য আসলে কী কী গুরুত্বপূর্ণ দিক আপনারা সাধারণত নোটিস করে থাকেন অথবা মনিটর করে থাকেন? এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাইবো, পেশেন্টের বয়স একটা ফ্যাক্টর। আর্লি এজের পেশেন্টের জন্য তুলনামূলক রিস্ক বা ঝুঁকি অনেকটাই কম, কিন্তু যাদের বয়স একটু বেশি এবং যাদের আরও অন্যান্য ডিজিজেস সাফার করতেছেন তাদের ক্ষেত্রে আমাদের মানে এই আইসোলেশনটা একটু অন্যভাবে করতে হয়। যে পেশেন্টের বয়স 40-এর বেশি বা 50-এর বেশি দেখা গেলো তার কোনো হাইপার টেনশন আছে বা কার্ডিয়াক ইস্যু আছে, তাহলে আমরা তাকে আগে আসতে বলি, তাকে ইকোকার্ডিওগ্রাফি করি, ইসিজি করি এবং অন্যান্য কার্ডিয়াক এনজাইমগুলো টেস্ট করতে হয়। যদি তার কার্ডিয়াক স্ট্যাটাসটা অ্যাপারেন্টলি হেলদি অথবা অপারেশনের জন্য অতটা ঝুঁকিপূর্ণ না, তাহলে আমরা ওনাকে অ্যাডভাইস করে থাকি। আর যদি ওই মুহূর্তে মনে হয় যে অপারেশনটা জরুরি, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলতে পারি যে আপনি যেহেতু আমাদের এম এ রশিদ হাসপাতালে আইসিইউ ব্যবস্থা আছে, সিসিউর ফেসিলিটি আছে, তা আপনি চাইলে অপারেশনটা করতে পারেন। যদি অপারেশনকালীন কোনো কারণে আপনাকে মনে হয় যে বিশেষ কোনো ব্যবস্থা দিতে হবে, তাহলে আমাদের অ্যাভেলেবেল ফেসিলিটি আছে, আমরা আপনাকে আইসিইউ সাপোর্ট দিতে পারবো অথবা সিসিইউ সাপোর্ট দিতে পারবো। সেক্ষেত্রে পেশেন্টদেরকে একটা আশ্বস্তি করার বা একটা ভরসা দেওয়ার সুযোগ পাই। তো অন্যান্য ক্ষেত্রে যেমন যেসব পেশেন্টরা তো আইসিইউ সিসিইউ লাগবে না, কার্ডিয়াক ইস্যু নাই অথবা কিডনির প্রবলেম আছে, তাকে আমরা বলতে পারি যে আমাদের এম এ রশিদে ডায়ালিসিস ফেসিলিটি আছে, আমরা এটাকে প্রোভাইড করতে পারবো, আপনি ভয় পাবেন না, আপনি নিশ্চিন্তে আসতে পারেন। তো এই ধরনের অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে ভরসা দিয়ে থাকি। তারপরে আমাদের পোস্ট অপারেটিভ কেয়ারের কথা আমরা বলতে পারি। ওখানে আমাদের যে পোস্ট অপারেটিভ ইউনিটটা বেশ স্ট্রং, ওখানে আমাদের 24 আওয়ার অ্যানেস্থেসিয়া সাপোর্ট থাকে, আমাদের সব ধরনের মনিটরিং সিস্টেম আছে। তো সেক্ষেত্রে আমরা এম এ রশিদকে অবশ্যই থ্যাংক ইউ জানাবো যে তারা আমাদের জন্য এত ভালো একটা ফেসিলিটি বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়েছে, যেটা আমাদের হেলথ সার্ভিসের জন্য খুবই ভালো। আর আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে আমরা ডিউরিং সার্জারি আমরা কী ধরনের স্ক্রিনিং বা মনিটরিং করে থাকি। আমাদের অপারেশন থিয়েটার এম এ রশিদের যে স্ট্যান্ডার্ড যে থিয়েটার, এটা মোটামুটি সারা বাংলাদেশের যে কোনো থিয়েটারের সাথেই কম্পারেটেবল এবং স্ট্যান্ডার্ড। আমাদের যে ইউনাইটেড যে গ্রুপ বা ইউনাইটেড হেলথ কেয়ারের যে স্ট্যান্ডার্ড, আমাদের জেসিআই এর স্ট্যান্ডার্ডটাকে ফলো করে, আমাদের এখানেও সেম স্ট্যান্ডার্ডটাই আমরা ফলো করি। সো এখানে পেশেন্টকে অপারেশন থিয়েটারে আসা থেকে শুরু করে পোস্ট অপারেটিভ কেয়ারে যাওয়া পর্যন্ত যে টোটাল প্রসেসটাকে আমরা একটা প্রোটোকল ফলো করি, এটা বলে WHO সেফটি চেকলিস্ট গাইডলাইন। জি, গাইডলাইন। ও ক্ষেত্রে আমরা এটাকে টোটালটাই ফলো করি এবং এখানে কোথাও কোনো সুযোগ থাকে না মিস্টেক হওয়ার বা মিস করার।
তো যেক্ষেত্রে আমাদের স্টাফরাও অ্যাকাস্টম, আমাদের অন্যান্য যারা সাপোর্টিং মেম্বাররা আছে তারাও অ্যাকাস্টম। আমরা মোটামুটি পেশেন্টকে একটা কম্প্যাক্ট প্যাকেজের মধ্যে একটা সার্ভিস দিয়ে থাকি। এই পর্যন্ত আল্লাহর রহমতে তেমন কোনো প্রবলেম ফেস করিনি। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আমি যতটুকু জানি যে এম এ রশিদ হসপিটালে আপনারা সিএসএসডি সার্ভিসেসটা খুব চমৎকারভাবে দিয়ে থাকেন, যেটা যদি আমরা ময়মনসিংহ এলাকার কথা বলি, ময়মনসিংহ জেলার কথা বলি, যেটি অন্য কোনো হসপিটালে নেই, কিন্তু সেটা এম এ রশিদ হসপিটালে কিন্তু রয়েছে। জি ধন্যবাদ। আসলে এম এ রশিদ হাসপাতালের সিএসএসডির যে স্ট্যান্ডার্ডটা অনেক ভালো বলতে আমি বলতে চাই, ওনারা সব দিকগুলা যেটা স্ট্যান্ডার্ডাইজ করার যতগুলো ধাপ সবগুলো মেনটেন করে থাকেন। তার চেয়ে সবচেয়ে জরুরি হলো ওই ইউনিটটাকে আমরা নিজেরাও কিছুটা মনিটরিংয়ে রাখি। যেহেতু আমরা সার্জারি করি, সার্জন হিসেবে পেশেন্ট সেফটিতে আমাদের কাছে প্রায়োরিটি। ইনফেকশনের চান্স কোনোভাবেই যেন না থাকে সেটার ব্যাপারে আমরা ফলো করে থাকি। আর সিএসএসডি থেকে ওনাদের যে গাইডলাইন আছে সেটা অনুসারে ওনারা করেন, তারপরেও আমাদের এক্সট্রা কেয়ার হিসেবে আমরা এটাকে সেপারেটলি মনিটর করে থাকি। আমরা তাদেরকে একটা চার্ট লিস্ট করে দিয়েছি যে কোন কোন ইনস্ট্রুমেন্টগুলো কীভাবে স্টেরিলাইজ করবে, বা এটা কতদিন পরে পরে কোনটাকে কীভাবে রিসাইকেল করবে, মেশিনের মনিটরিংটা কীভাবে হবে। ওইটা টেক কেয়ার করার জন্য যে পার্সন আছে তার টেক কেয়ার করার জন্য আলাদা লোক মানে আছে যারা এটাগুলো মেনটেন করে থাকেন। এবং সেই সাথে তো আমরা বলতে পারি যে এটা পেশেন্ট সেফটির জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি অপারেশন ভালোই করলাম, ইনফেকশন যদি হয় তাহলে তো সেফটি থাকছে না। তাহলে আলটিমেটলি স্টেরিলিটি ইট ইজ এ ভেরি এসেনশিয়াল পার্ট। এটা যদি মেনটেন না হয় তাহলে ইনফেকশন হয়ে যাবে। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের এই ডিপার্টমেন্টটাকে খুব ভালোভাবেই করতে হবে। এম এ রশিদ হাসপাতাল শুরু থেকেই এখানে এই ডিপার্টমেন্টটাকে চালু রেখেছে এবং এখন এটা ভালোভাবে চালমান আছে। অনুষ্ঠানের শুরুতে আপনি বলছিলেন যে এম এ রশিদ হসপিটালে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ সার্ভিসেস রয়েছে। আমরা যতটুকু জানি যে ময়মনসিংহ বিভাগে এই জামালপুর জেলার মধ্যে এটাই একমাত্র হসপিটাল যেখানে এই সার্ভিসেসগুলো রয়েছে। আপনার কাছে আসলে কি মনে হয় যে কোনো হসপিটালে যখন আপনারা সার্জারি করেন, সার্জারির পরবর্তী সময়টাতে যে কোনো পেশেন্টের কিন্তু ইমার্জেন্সি থাকতে পারে, কিন্তু অন্যান্য হসপিটালে আমরা যতটুকু জানি, বিশেষ করে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু এই সার্ভিসেসগুলো নেই। এই বিষয়ে আপনার মতামত কি? জামালপুর থেকে যত ধরনের পেশেন্ট, খারাপ রোগী, ক্রিটিক্যালি পেশেন্ট যেটা আমাদের ঢাকায় অথবা ময়মনসিংহে রেফার হওয়ার কথা, ওরা কিন্তু যাওয়ার আগে এম এ রশিদ হাসপাতাল হয়ে যায়। আর ওরা জানে যদি এম এ রশিদ হাসপাতাল কোনো কারণে পেশেন্ট ডিল করতে না পারে তাহলে এটা ময়মনসিংহ বা ঢাকার আগে এটা হবে না। তো বেশিরভাগ পেশেন্টরাই এম এ রশিদের প্রতি এই আস্থাটা রাখেন, যে কোনো ক্রিটিক্যাল সার্জারির ক্ষেত্রে তারা একবার অন্তত রেফার হওয়ার আগে আমাদের কাছ থেকে হয়ে যায়। তো এক্ষেত্রে আমি এটা বলতে চাই যে যেহেতু আমাদের এখানে সব বিভাগগুলো রয়ে গেছেন, বিশেষ করে আমাদের আইসিইউ, আমাদের সিসিইউ এবং অন্যান্য যে ডায়ালাইসিস ইউনিট, ইমার্জেন্সি, এগুলো খুবই স্ট্যান্ডার্ড একটা ডিপার্টমেন্ট। পেশেন্টদের একটা ভরসার জায়গা এই বিগত দিনে আমাদের এখানে আমরা মনে করি যে তৈরি হয়ে গেছে অলরেডি। তো পেশেন্টরা আমাদের উপরে আস্থা রাখছেন এবং তারা যে কোনো ধরনের খারাপ রোগী এখান থেকে অন্য কোনো জেলায় বা ঢাকায় চলে যাওয়ার আগে আমাদের কাছে আসেন। আমরা তাদেরকে আশ্বস্ত করি যে আপনার এই অপারেশনের পরে যদি আপনার আইসিইউ সাপোর্ট লাগে বা আপনার সিসিইউ সাপোর্ট লাগে অথবা ডায়ালাইসিস লাগে, উই ক্যান প্রোভাইড। আমাদের 24 আওয়ার সার্ভিস রয়ে গেছেন, আমাদের বেটার কোয়ালিটির ডাক্তার আছেন, সো আপনাদের প্রবলেম হবে না। আর যেহেতু আমি যদি অপারেশন করি অ্যাজ এ সার্জন, আই ক্যান ডিল দ্য পেশেন্ট ডাইরেক্টলি। তো একটা ক্লোজ ইউনিটে থাকলে পেশেন্ট যখন আইসিইউ কনসালটেন্ট পাচ্ছে, সার্জন কনসালটেন্ট পাচ্ছে, অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট পাচ্ছে, তাহলে তাকে আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাকশন থেকে একটা টিম ওয়ার্ক হিসেবে আমরা ভালো একটা ট্রিটমেন্ট দিতে পারি, যেটা অন্য কোনো হসপিটালে এই মুহূর্তে পাওয়ার কথা না। এবং এটি কিন্তু ঢাকার বাইরের যে পেশেন্টগুলো রয়েছে তাদের জন্য কিন্তু এই ধরনের সার্ভিসেস পাওয়াগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়গুলো নিয়ে আরও আমরা বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে সাধারণত দেখা যায় যে ঢাকার যে পেশেন্টগুলো রয়েছে তারা যে সার্ভিসেসগুলো পাচ্ছে সেই সার্ভিসটাই কিন্তু এই এম এ রশিদ হসপিটাল থেকে কিন্তু রোগীরা পাচ্ছে। এখন আপনার কাছে একটু জানবো যে সাধারণত গ্রামাঞ্চলে বা জেলা পর্যায়ে যে রোগীগুলো সার্জারি করে থাকে তাদের জন্য আপনার কি পরামর্শ, যে সার্জারি করার পূর্বে কি তাদেরকে কি করতে হবে, সার্জারি করার পরে তাদের কী করতে হবে, এবং বাসায় যাওয়ার পরে তাদের কী ধরনের ফলো আপগুলো বা প্রোটোকলগুলো মেনটেন করতে হয়? আমাদের হসপিটাল থেকে একটা হটলাইন নাম্বার চালু আছে, যেটা যে কোনো পেশেন্টকে অপারেশনের সময় তাদেরকে আমরা প্রোভাইড করি। সে অপারেশনের আগে হোক, অপারেশনের পরবর্তী হোক, যদি তাদের কোনো প্রকার সার্ভিসের প্রয়োজন হয়, কনফিউশন থাকে যে আরও কিছু লাগবে কিনা, অথবা তার কোনো প্রবলেমে হলো ওই মুহূর্তে যে সে কী করবে, আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে। তা আমরা আবার টেলিফোনেও কখনো কখনো পেশেন্টদেরকে এই সার্ভিসটা দিয়ে থাকি যদি দরকার হয়।
আর তাছাড়া হসপিটালে তো পেশেন্টকে আসার জন্য আমরা বলেই দিই, একটা নির্দিষ্ট টাইম বলে দিই যে আপনি অপারেশনে এতদিন পরে আসবেন, বা তখন আমরা আসলে এত ড্রেসিং করি বা সেলাই কাটা লাগে, বা পরবর্তীতে ড্রেসিংয়ের পরবর্তীতে আর কী কী চিকিৎসা নিতে হবে সেটা বলে দিয়ে থাকি। তো কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়, হয়তো বা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য হয়তো আর্লি ডিসচার্জ নিতে চায়, যেহেতু এটা একটু পেরিফেরি এলাকা, সবাই হয়তো অতদিন মানে থাকাটাও একটু কষ্টসাধ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়, তখন তারা হয়তো দেখা গেলো ডিউরেশনের আগেই একদিন দুদিন আগে বাড়ি চলে যায়। কখনো কখনো তাদের যদি বাসায় যাওয়ার পরে কোনো প্রবলেম অ্যারাইজ করে বা ম্যানেজ করতে না পারে, তখন তারা আমাদেরকে ফোন করে। তো আমরা কখনো ফোন নাম্বারও দিয়ে দিই কখনো কখনো পেশেন্টকে, যদি বিশেষ প্রয়োজন হয়, কোনো ক্রিটিক্যাল পেশেন্ট হয়, তাদেরকে আমরা এটা প্রোভাইড করে থাকি। কারণ নর্মাল পেশেন্ট তো যারা আছেন তারা তো আসেন, বিশেষ করে সার্জারি ডিপার্টমেন্টের কথা বলি, এখানে পেশেন্ট যারা আমাদের কাছে চলে আসে বিভিন্ন খান থেকে, তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অন্যান্য জায়গা থেকে রেফার হওয়া পেশেন্ট। নর্মাল পেশেন্টের বাইরেও রেফারাল কেসগুলি আমাদেরকে ডিল করতে হয় বেশি। তো দেখা গেলো একটা ক্রিটিক্যাল কেস যখন আমি অপারেশন করি, তখন আমার নিজের একটা মানবিক দায়বদ্ধতা থাকে যে পেশেন্টটাকে যেন একটা আপ টু ডেট সার্ভিস দেওয়া যায়। তখন আমরা বেটার লিঙ্কিংয়ের জন্য আমরা চেষ্টা করি যেন আরও কীভাবে তাকে হেল্প করা যেতে থাকে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে শুধু ফোন নাম্বার না, প্রয়োজনে আমরা তাদেরকে এখানে আসার ব্যাপারে একটু ব্যাপারটা অ্যাক্সেসটাকে ইজি করে দিই, আমাদের প্রতিনিধি যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা কথা বলে দিই, এবং সর্বশেষে বলে যদি এই নাম্বারটা থাকলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরও বেটার কোনো কিছু করা লাগলে করে দেব। এখন আপনার কাছে একটু জানবো, সার্জারি করার পরবর্তী সময়টাতে ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যতটুকু জানি কিছু কিছু প্রোটোকল আছে যেগুলো রোগীদেরকে মেনটেন করতে হয়, ফলো করতে হয়। এই বিষয়ে আপনার কাছে একটু পরামর্শ জানতে চাই, যারা আমাদের অডিয়েন্স আমাদের অনুষ্ঠানটি দেখছেন। যেমন কখনো কখনো আমরা খাদ্যনালীর বিভিন্ন টিউমার অথবা মেজেন্টেরিক ভাস্কুলার অক্লুশন বলে আমরা ওই অংশটা পচে যায়, তখন আমাদেরকে কেটে ফেলে দিতে হয়। তখন দেখা গেল তাকে খাদ্যনালীটার একটা অংশ বাইরে থেকে কমিউনিকেট করে দেই যেন এই দিক থেকে তার মলগুলো বের হয়ে যেতে পারে। এটা তার জন্য তো ভেরি নিউ এক্সপিরিয়েন্স, সেটা বুঝতে পারে না কীভাবে ট্যাকেল করতে হয়। সেক্ষেত্রে আমরা তাদেরকে কিছুদিন ট্রেন্ড আপ করি। কখনো কখনো আমাদের যে ট্রেন্ড নার্স থাকে তাকে স্টোমাক কেয়ার নার্স বলে, স্টোমাক কেয়ার নার্সকে অনেক সময় তার সাথে পরিচয় করায় দিই, সে তাকে একটু বুঝাই দেয়, একবার দুইবার শিখায় দেয়, তারপরে সে আস্তে আস্তে যে ট্রেন্ড আপ হয় তখন সেটাকে ম্যানেজ করে যে কীভাবে কী করতে হবে। কারণ এই যে আইলোস্টমি বা কলোস্টমি ব্যাক এটা চেঞ্জ করা কিন্তু একজন পেশেন্টের জন্য কিন্তু ইনিশিয়াল টাইমে ভেরি ডিফিকাল্ট। এরকম আমাদের অনেক পেশেন্টই আছেন যাদেরকে আমরা ফিজিক্যালি কখনো কখনো নিজেরাও ডাইরেক্ট শিখাই দিয়ে দিচ্ছি, যেহেতু নতুন এরিয়া, অনেকে এই ব্যাপারে অ্যাকাস্টম না, আমাদেরকেও কাজটা করে দিতে হয় কখনো কখনো। আপনার কাছে কি মনে হয় যে আস্থার জায়গাটা এমএরএস হসপিটাল কতটুকু অর্জন করতে পেরেছে, এবং এমএরএস হসপিটালকে নিয়ে ভবিষ্যতে আর কি ধরনের পরিকল্পনা রয়েছে যে এটাকে আসলে আরও কতটা উন্নত করা যেতে পারে? আর এখন আমরা যেগুলো ল্যাপারোস্কোপি অপারেশন করতেছি সেগুলোর সাথে যদি আমরা আরও কিছু টেকনিক্যাল সাপোর্টগুলো অ্যাড করতে পারি, তাহলে আমাদের হয়তো ইন ফিউচার আরও অনেক বেশি আপার লিমিটের দিকে যাওয়া সম্ভব। এমএরএস হাসপাতাল এখন শুধু আর একটা প্রত্যন্ত এলাকার হাসপাতাল না, এই হাসপাতালটা একটা মডুলার হাসপাতাল হওয়ার অপেক্ষায় আছে। হয়তো বা একসময় এটা পুরো ময়মনসিংহের মধ্যেই একটা ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল হওয়া সম্ভব, এটা আমি আশা করি, এবং সেই লক্ষ্যে আমরা সর্বদা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে এমএরএস হসপিটালের সার্জারি ডিপার্টমেন্টের একজন সার্জন হিসেবে আপনি কী ধরনের সার্ভিসেস দিচ্ছেন, এমএরএস হসপিটাল পেশেন্টদের জায়গা থেকে কতটুকু আসলে আস্থা অর্জন করতে পেরেছে সেই বিষয়ে একটা স্পষ্টত ধারণা কিন্তু আপনি আমাদেরকে দিয়েছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এমএরএস হসপিটাল নিবেদিত এখন টিভির রমজানের নিয়মিত আয়োজন রমজানের স্বাস্থ্য। আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।